জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। শেখা সহজ, শেখানো কঠিন। আজ সভা শুরুই হলো অন্যরকম বিষয় নিয়ে। স্নেহাশিসবাবু বললেন, আজকাল এক নতুন বিড়ম্বনা শুরু হয়েছে শহরটাতে। কে যেন কার গলা নকল করে কথা বলে ভয় আতঙ্ক ধরিয়ে দিচ্ছে। কারো ছেলে দূরে থাকে, সে ফোন পেল ছেলের কলেজে 52,000 টাকা লাগবে। ছেলে নিজেই ফোন করে জানিয়েছে। তো কেউ আবার ফোন পেল তার মেয়ে বিপদগ্রস্ত, তাকে 1 লক্ষ টাকা এক্ষুনি পাঠাতে হবে। তার অ্যাকাউন্টে পাঠানোও হলো, কারণ অভিভাবক বা পিতা মাতা তো এমন খবর পেয়ে শান্ত থাকতে পারবেন না, এটাই স্বাভাবিক। পরে জানা গেল পুরো ব্যাপারটাই একটা ধোঁকা। এই যে নকলে আগ্রহ, এর থেকে কি হতে চলেছে সেটা কি সভ্য সমাজ একবার ভাবছে? মহারাজ শুনছিলেন, বললেন, আমরা চিরকালই শুনেছি নকল করাটা অন্যায়, ওতে আসলের মর্যাদা হানি হয়। আসল অসম্মানিত, অবিচার, অযত্নে থাকলে নকলের মর্যাদা বাড়ে। ওতে সভ্যতার বিবর্তন হয়, আর তা মন্দের দিকেই বেশি। এখন নকল করাটা কৃতিত্বের ব্যাপার হয়ে গেছে। কে কত নিখুঁত নকল করছে সেটাই তার বাহাদুরির প্রমাণ দিচ্ছে। পূর্বে আদিম যুগে বর্ম ডালপালা ব্যবহার করে নকল মানুষের অবয়বে পশুকে ভয় দেখিয়ে চাষবাস, আত্মরক্ষা হতো। এমন আরও কত অতি প্রয়োজনে মানুষ নকল করতে শিখল। এতে কল্যাণ হলো সভ্যতার, মানুষ উপকারও পেল। আত্মরক্ষায় নকল করার প্রয়োজন, চিকিৎসাতেও নকল অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন। প্রকৃতি, সভ্যতা রক্ষার ক্ষেত্রেও নকল মানা যায়, কিন্তু বিলাস, বৈভব, অহমিকা, চালাকি, চুরি, হনন, ক্ষয়ক্ষতির জন্য নকল, এমন তো ভাবতেও ইচ্ছে করে না। আসলে কি জানো বাবা, নকল করার অভ্যাসটা একটা ভয়ঙ্কর আসক্তি, ভয়ঙ্কর অভ্যাস। কেউ নকল করার অভ্যাসটা যদি একবার রপ্ত করে ফেলে, তাহলে সে অচিরেই এর নেশায় পড়ে, একের পর এক নকল অভ্যাসে মেতে যায়। কত রকম নকল এই পৃথিবীতে চালু হলো, আবার এক এক করে স্তব্ধ হলো। দেখো, নকলগুলোর একটানা একটা বিপরীত ফলও দুনিয়া পেল। তবু নকলে অভ্যস্ত হয়ে গিয়ে কেমন সেই বিপদটিকেও গলদ্ধকরণ করছে একবার দেখেছ কি? সুবিধার জন্য, আরামের জন্য, সময় বাঁচানোর জন্য, অলসতার জন্য কত রকম নকলের আবির্ভাব হচ্ছে। আমরাও তাতে প্রতিবারই হৈ হৈ করে মেতে উঠছি। তারপর আবার তাই তো করে কেমন ফেলেও দিচ্ছি। লজ্জাও নেই, ভয়ও নেই, বিবেচনাও নেই। আচ্ছা বলো তো, এমন করে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই যে আগুনের আবিষ্কার, তা তো খাদ্যের প্রস্তুতি, শৈত্য নিবারণ, আত্মরক্ষার জন্যই ব্যবহার হতো। সভ্য মানুষ সেই আগুনটিকেই কতভাবে ব্যবহার করতে শিখল। রাত্রে অফুরান আলোর প্রয়োজন, বয়লার তৈরি করে অনেক অনেক কাঠ জ্বালানি নষ্ট করে কত প্রসাধনী, বস্ত্রশিল্প, ধাতু শিল্প চলছে, তার ঠিক নেই। ব্যবহার হোক, তাতে কল্যাণ অকল্যাণের ওজনটাও হোক। কত সার, ঔষধ প্রয়োগ হচ্ছে, পশু, পাখি, প্রাণী, বৃক্ষ, লতা, কেউ কি বাদ যাচ্ছে? কারো ফল বাড়ছে, কারো কমছে। এক অদ্ভুত স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণ, এ মোটেও ভালো নয়। আসল থেকে টেনে হিঁচড়ে নকলে প্রতিষ্ঠা করলেই প্রতিষ্ঠা হয় না, ওর নাম বিপত্তি। আসল খুঁজতে এখন ভয়ঙ্কর বেগ পেতে হচ্ছে। আসল ফসল,
আসল প্রকৃতি, এমনকি আসল মানুষও হারাতে বসেছি আমরা। হাসি নকল, মন খারাপ নকল, বিদ্যা নকল, বন্ধুত্ব নকল, অভিভাবকত্বে এসেছে নকলের ছাপ। বাপরে বাপ, এমন হলে কি ভয়ঙ্কর দিন এলো একবার ভাবতো। সোনা দানা, টাকা পয়সা, নিত্য নৈমিত্তিক ব্যবহারের জিনিসেও নকলের ছড়াছড়ি কি আমরা দেখতে পাচ্ছি না? ভাব, ভালোবাসা, ব্যবহার, শিক্ষা, এসবই যদি নকল চলে আসে, তাহলে ঘুম ধরে গেল সমাজটায়। বিনষ্টের আর দেরি কই? আসল কোথায়? এটা ভেবেই মানুষ ধীরে ধীরে বিমূঢ় হয়ে পড়ছে। তোমরা ঠগ বাজতে গাঁ উজাড় কথাটা পড়েছিলে, ভাবলে অবাক লাগে। আজ থেকে 50 বছর আগের সুখ বিলাস ছিল একরকম, আজ আরেক রকম। আবার এখন যে দেখছো তা পাল্টাতে আর 50 বছর লাগবে না। 5-10 বছরেই ওই পরিবর্তন চোখে পড়ার মতো হয়ে যাবে, দেখবে। এত দ্রুত পরিবর্তন কি ভালো নাকি? আমার ঘড়ি দ্রুত চললেই কি দিন রাত সমাজ সময় তার সাথে পাল্লা দিয়ে পাল্টাবে? কেউ যদি নকলের কবলে চলে যায়, তাই বলে পৃথিবীটা নকল হবে না তো? চশমার কাচের রঙের মতো কালো কাচে সব আলো কম দেখবে, হলুদ কাচে আরেক রকম, লাল কাচে সব লাল। ওতেই প্রকৃতি, বস্তু বা বিষয়টি পাল্টায়, কিন্তু রঙে, সত্যি সত্যি নয়। তোমরা কি একবার ভাবো না, সমাজের এগিয়ে চলা মানে ঠিক কি? উন্নতি মানে এগিয়ে চলা। অপচয়, ভোগ, অতিরিক্ত, লুকোচুরি, এগুলো বাড়া কি? পথের কুকুর মেরে শেষ করে দিলে, গাছপালা কেটে উড়িয়ে দেওয়া হলো, বৃদ্ধ বৃদ্ধাদের এক জায়গায় নিয়ে গিয়ে ডাঁই করে দিয়ে এলে, ব্যস্ততার মধ্যে বাচ্চা মানুষ করার দায়টাও বিসর্জন দিলে, 4 কাঠার বাড়ি বেচে 1500 স্কোয়ার ফিট। কি এক অবস্থা ভাবছো একবার? সবাই বড় হলো, কেউই আসল বড় হলো না। যে সমাজ বৃদ্ধ বৃদ্ধাদের অসম্মান, অবহেলা করে, সে সমাজ মানা যায়? আমাদের সময় শিক্ষকদের একটা সম্মান ছিল, তাদের সাথে ছাত্রদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখন যেন তুচ্ছ তুচ্ছ ভাব। সবই নকলের দোষে। আধুনিকতার সাথে তো খাপ খাওয়াতেই হবে, নইলে টিকবে কি করে? তা বলে এতটাই যেন পরিবর্তন না হয় যাতে তোমায় চেনাই যাবে না। 3 তলার ভিতে 4 তলাই যেন ভয়ের, কিন্তু তা যদি 9 তলা করে ফেলো, তাহলে ঝড় বাতাসও লাগবে না, অমনি বাড়ি কাত হয়ে পড়বে। শিক্ষকরাও তাদের পোশাক আশাক পাল্টেছেন অনেক, আর ছাত্ররাও ওই রকম বেড়েই চলেছে। ওই রকম বিদ্যে বুদ্ধিতে কি হয় যাতে বাহার দেখনদারি বাড়ে? বিদ্যা তো সেটা যা সত্য, যা অন্তরের আসল শক্তি প্রকাশ সহায়ক। ওখানে তো নকলের স্থানই নেই। স্নেহাশিসবাবু বললেন, মহারাজ, আরামটি ভালোবাসি, এতে কোনো মিথ্যে নেই। তবে যত আরাম করলাম, ততই ব্যারামের কারণ জড়ো করলাম। বাড়ির মেয়েদেরও তো ওই হাল। মা ঠাকুমাদের কতজনকে আর তাঁদের সময়ে বাত ব্যাধিতে ভুগতে দেখেছি। দিনে 2-3 বার স্নান, কত ডাঁই ডাঁই কাপড় কাচা, বাটনা বাটা, রান্না করা, ঘর গেরস্থালির নিখুঁত পরিপাটি সেবা, আরও কত কি না। ওদের বিশেষ জ্বর সর্দি মনেই পড়ে না। এখন তো আবাল বৃদ্ধ বনিতার সর্দি জ্বর কাশি কি নেই। আসলে ভাবছি কি মহারাজ, আমরা উঠলাম না পড়লাম? নতুন নতুন কত রোগ, কত শত হাসপাতাল, সেবা কেন্দ্র, ওষুধের দোকান, ডাক্তারখানা, তবু রোগীর লাইনের শেষ নেই। যে ব্যবস্থায় রোগ বাড়ল, চিকিৎসা বাড়ল, ডাক্তারও বাড়ল, সেই ব্যবস্থাই ভালো
না যে ব্যবস্থায় কয়েক গ্রাম অন্তর এক ডাক্তার, অনেক দূরে হাসপাতাল, সেই ব্যবস্থাই ভালো। প্রসূতি মৃত্যুর হার বাদ দিলে রোগী আর মৃত্যুর হার এখন যেন আকছার চলছে। মাজা, ঘাড়, পা, পেট সব রোগগ্রস্ত। মাথার কথা তো বাদই দিলাম। কার মাথাটা ঠিক আছে মহারাজ? ছোট থেকে বড় সবাই অসম্ভব অধৈর্য, জেদি, হিতাহিত জ্ঞানশূন্য। তাহলে উন্নতি কোথায়? অশ্রদ্ধা, অসহিষ্ণুতা, অহংকার, এ তো এখন সমাজের পরতে পরতে দোষ। আপনাদের কাছে এলেই কেবল নীতি পাওয়া যায়, বাইরে ওসবের বালাই নেই। বলতে গেলে হাস্যাস্পদ হতে হয়। আর যদি মূল্যবোধ নিয়ে কথা বা উপদেশ দিতে যাই, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। শুধু তাই নয়, খানিক অপ্রিয় বাক্যও শুনিয়ে দেয়। মহারাজ বললেন, যেন মনে হয় এখন সময়টা এমন এসেছে যে শেখার চেষ্টাই ভালো, শেখানোর নয়। শেখাটা তোমার উপর, সহজ সরল একটা পদ্ধতি, কিন্তু শেখানো জটিল পদ্ধতি, বড্ড কঠিন। নিতেও পারে, নাও পারে, অমান্য করে অমানি সাজাতে পারে তোমায়। শত্রু হতে পারে, কৌশল করে দূরে সরে যেতে পারে। কত বিপদ বুঝেছ? শেখা খুব সহজ কাজ, শেখানো বিপজ্জনক কাজ। ট্রেনে বিপদ শব্দটা লিখে কেমন দুটো হাড় মুন্ডুর ছবি দেয় দেখেছ? শেখাচ্ছেন কি? এই কথাটির পাশে ওই চিহ্ন দিও, তারপর শিখে যাও দেদার। খবরদার, শেখানো নয়। তোমার ধৈর্য, অধ্যবসায়, স্মৃতি, মেধা, এমন আরও কত সূক্ষ্ম অথচ অত্যন্ত জরুরি একান্ত আপন মনের বিষয়গুলোই তোমার অনুগত নয়, অর্থাৎ তারা তোমার শিক্ষায় শিক্ষিত নয়। তাহলে অন্যকে শিক্ষা দেবে কি করে? আগে তোমার শরীরটা তোমার বশে আনো, তারপর মনটা বশে আসুক, তারপর সেই মন দিয়ে শিক্ষা দেওয়ার কথা ভাবা যেতে পারে। আমার ঘোড়ায় চাপাই জানা নেই, তার আবার পাগলা ঘোড়া, অচেনা ঘোড়া সামলানো, ওই কি সম্ভব নাকি? অন্যের ঘোড়া মানেই অচেনা, বিবশ, দুরন্ত। আসলে কি জানো বাবা, তোমাদের পুঁথিগত বিদ্যা যতটাই থাকুক, হাতে কলমে সংসার পরিচালনা, দফতর পরিচালনা, মানুষ পরিচালনা, এসব জানা থাকে না। অথচ বড় হবার সাথে সাথে ঘাড়ে এসে পড়তে থাকে বিরাট বিরাট কর্তব্যের বোঝা। অনভিজ্ঞের যা হয় তাই হচ্ছে, অবক্ষয় আর অবক্ষয়। এতে নিজের মনের ক্ষতি, অপরের মনের ক্ষতি, পরোক্ষে সমাজেরও ক্ষতি। সজাগ হতে হবে। পড়াশোনার সাথে সাথে আশেপাশেও নজর রেখে অভিজ্ঞতার শিক্ষা নিতে হয়, তাহলে পরে অপ্রস্তুত হতে হয় না। কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য নিজেই বুঝে ঠিক ঠিক পদক্ষেপ নিতে পারবে। কি করি রে বাবা, কি করি রে বাবা করে হঠকারী সিদ্ধান্ত নিতে হবে না, ভুলও হবে না। আমরা সংসারের অনেক জায়গার অনেক ধরনের ভুল শুধরানোর একটা আশা দেখতে পেলাম। যত বয়স হচ্ছে ততই যেন প্রকট করে বুঝতে পারছি সৎ সঙ্গের গুণ।